আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের নতুন বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, জীবজগতের শ্রেণীবিন্যাস। এখানে নতুন বইয়ের যে সমস্ত কিছু ধারণা দেওয়া হয়েছে অনেকটা পরিবর্তন আছে। যদিও তোমরা মনে করছো যে আসলে এই পুরোনো বইটা হুবহুব কপি করা হয়েছে, এমনটা নয়, অনেক জায়গায় পরিবর্তন আছে। আজকে মূলত প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা দেখবো যে এখানকার প্রশ্ন হতে পারে একটা হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে। এখানে সংজ্ঞাটা অনেক সহজ করে দিতে পারবে। সহজে সুশৃঙ্খল ভাবে জীবজগৎকে জানার জন্য ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এক কথাই হচ্ছে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। যেহেতু এটা 1 মার্কসের একটা প্রশ্ন, এজন্য বেশি বড় লিখার প্রয়োজন নেই, যতটুকু সংক্ষেপে সম্ভব লিখে দিলে 1 নম্বরের জন্য যথেষ্ট। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে কিছু আলোচনা আছে। এখান থেকে প্রশ্ন হতে পারে, যেমন আজ পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। 13 লক্ষ এই আবিষ্কৃত হতে আছে এবং এটার সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত এদের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে আবিষ্কারের দিক থেকে। আমরা পরবর্তী পেজে কি আছে দেখব। পরবর্তী পেজে আমাদের ট্যাক্সোনমির কথা বলা হয়েছে, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির কথা বলা হয়েছে। উচ্চতর ক্লাসে এটি একটি বিশাল জগৎ বলা যাবে। এই যে সংক্ষেপে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই অংশটা বাদ দিয়ে পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে, এইটুকু লিখলেই চলে যাবে। শুধু এইটুকু বাদ দিতে হবে, শুধু জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। 1 নম্বরের জন্য, কত নম্বর? 1 নম্বরের জন্য চলবে, এটা 1 মার্কসের জন্য চলবে। আমরা নেক্সট পরবর্তীতে দেখব শ্রেণীবিন্যাসের মৌলিক একক 7টা। এই 7টার মধ্যে সর্বোচ্চ হচ্ছে সেই তোমার জীব, আমরা যদি বলি সর্বোচ্চ শুরু হবে কিংডম থেকে এবং সর্বনিম্ন চলে যাবে প্রজাতি। তোমাদের 7টা মৌলিক একক জানার একটা আমি সূত্র দিচ্ছি। তোমরা যদি কে পি সি অফ জিএস জানো, এইটুকু মনে রাখো, তাহলে 7টা ক্রমানুযায়ী মৌলিক এককের নাম বলতে পারবে। 1 নাম্বার কে দিয়ে কিংডম, কিংডম মানে রাজ্য। পি দিয়ে ফাইলাম, ফাইলাম। সি দিয়ে ক্লাস, ক্লাস। ও দিয়ে অর্ডার, এফ দিয়ে ফ্যামিলি, ফ্যামিলি। জি দিয়ে জেনাস, এই জেনাস। এস দিয়ে স্পেসিস। তার মানে তুমি যদি কে পি সি অফ এই জিএস এই মাত্র 7টা লেটার মনে রাখো, তাহলে তোমার শ্রেণীবিন্যাসের 7টি মৌলিক একক সম্পর্কে ধারণা হয়ে যাবে। কে দিয়ে কি বলেছি? কিংডম। পি দিয়ে ফাইলাম, সি দিয়ে ক্লাস, ও দিয়ে অর্ডার, এফ তে ফ্যামিলি, জি তে জেনাস, এস তে স্পেসিস। ভালো করে লক্ষ্য করো, শ্রেণীবিন্যাসের মৌলিক একক 7টি, সে সম্পর্কে মনে রাখতে হলে কেপিসি অফ জিএস এই বাক্যটি মনে রাখতে হবে। এবার এগুলোর আবার সাব সেক্টর আছে। কিংডম, এই কিংডমকে সাব কিংডম বলা যাবে। ফাইলাম, সাব ফাইলাম বলা যাবে। আরো আছে সাব ফাইলাম।
সাব অর্ডারও ক্লাস আছে, সাব অর্ডার আছে, তবে উপশাখা এগুলোর নিয়ে আলোচনা করা হয়নি। এখানে তোমাদের তেমন আলোচনা নেই। আমরা পরবর্তী অংশে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে তোমরা মানুষের বৈজ্ঞানিক নাম পেয়েছো, মানুষের বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে গণনাম আর এটা প্রজাতি অংশ। প্রজাতি অংশ বৈজ্ঞানিক নামের ভাষা ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, অন্য কোনো ভাষায় লেখার উপায় নেই। এই যে এবং বৈজ্ঞানিক নাম লেখার যে নিয়মগুলো আছে তোমাদের বইয়ে আছে। তারপর বলি, বৈজ্ঞানিক নাম অবশ্যই দুই পদ হতে হবে, দুই পদ বিশিষ্ট, দুটি পদ থাকবে। কয়টা পদ? দুইটা পদ থাকবে, অর্থাৎ দ্বিপদ নাম বিশিষ্ট হবে। বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, দুইটা পদ, একটা গণ একটা প্রজাতি। গণ নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই যে দেখতে পাচ্ছ প্রথম অক্ষর বড় হাতের। প্রজাতি নামের সকল অক্ষর ছোট হাতের হবে। গণ এবং প্রজাতির মাঝে সামান্য স্পেস বা ফাঁকা থাকবে। বৈজ্ঞানিক নামের শেষে নাম প্রদানকারীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে হবে। যদি আমি একটা আম গাছের বইয়ের নাম লিখি, ম্যানগিফেরা ইন্ডিকা, ম্যানগিফেরা ইন্ডিকা, বৈজ্ঞানিক নামের বৈজ্ঞানিক নাম যদি কখন আমরা হাতে লিখি, এই গণ এবং প্রজাতি নামের নিচে পৃথক পৃথক টানা দাগ দিতে হবে। আর বৈজ্ঞানিক নাম কে প্রদান করেছেন তার সংক্ষিপ্ত একটা পরিচয় দিতে হবে। এখানে আমি এল দিয়ে লিনিয়াসকে বুঝিয়েছি। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি যখন আবিষ্কার করেছিলেন তার নামানুসারে এই ম্যানগিফেরা ইন্ডিকাতে এল ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে যাব, পরবর্তী আর কি কি অংশ আছে বৈজ্ঞানিক নামের নীতিমালাও জানবো। এইখানে আধুনিক শ্রেণীবিন্যাসে, এই আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত বা কিংডমের অন্তর্ভুক্ত। পূর্বের প্রোটোজোয়া পর্ব কি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে দেখানো হয়েছে। আর অ্যানিমেলিয়া জগতে, এই অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব, এই মেজর শব্দ আগে ছিল না, মেজর মানে প্রধান, আবশ্যিক বলা যাবে, আর বাকিগুলোকে নন মেজর, আবশ্যিক নয় এমন। এই 9টি পর্বের প্রথম 8টা পর্ব অমরদণ্ডী। কয়টা? 8টা অমরদণ্ডী প্রাণীর। আর শেষ একটা পর্ব আছে মেরুদণ্ডী। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে এই যে পর্ব কয়টা আছে তোমাদের অন্তত এই পর্বগুলো আগে পড়ে নিতে হবে। পর্ব 1 নাম্বার পর্ব পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া, 3 নাম্বার প্লাটিহেলমিনথিস, 4 নাম্বার নেমাটোডা, 5 নাম্বার অ্যানিমেলিয়া এই অ্যানিলেডা, 6 নাম্বার আর্থ্রোপোডা, 7 মোলাস্কা, 8 একাইনোডার্মাটা এবং 9 কোরডাটা। এই কোরডাটাকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা উপপর্বকে আবার 60টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখানে 1 নাম্বার উপপর্ব, 2 নাম্বার উপপর্ব, 3 নাম্বার উপপর্ব। এই 3 নাম্বার উপপর্বকে আবার 60টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7। সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর বা অ্যামফিবিয়া,
সরীসৃপ বা রেপ্টিলিয়া, পক্ষীকুল বা এভিস এবং স্তন্যপায়ী বা অ্যানিমেলিয়া, ম্যামালিয়া, ম্যামালিয়ার কথা বলা হয়েছে। এরপরে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাব। আমাদের এই যে পরিফেরা, এই পরিফেরা পর্বকে যদি আমরা আলোচনা করি, এই পরি শব্দটা এসেছে, এই পরি শব্দ এসেছে পোরাস থেকে। পোরাস অর্থ ছিদ্র, আর ফেরি বা ফের বহন করা, এই দুইটা শব্দ একত্রিত হয়ে পরিফেরা শব্দটি এসেছে। এটা দেখা যায় এই পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত। তাহলে এই যে বৈশিষ্ট্যের মধ্যেই আছে সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না। উদাহরণ হিসেবে স্পঞ্জিলা, স্কাইফা নাম দেওয়া যেতে পারে। এরপরে নিডারিয়া, এখানে আমরা এই পর্বের নাম পূর্বে ছিল সিলিন্ডারেটা। তো যাক, এই ইতিপূর্বে এই পর্বের নাম ছিল সিলিন্ডারেটা। কোন পর্ব? নিডারিয়া পর্বটি আগে সিলিন্ডারেটা নামে পরিচিতি ছিল। এটা বাসস্থান প্রজাতি তোমরা অবশ্যই পড়ে নেবে। আমরা এবার পরবর্তী পর্ব, এখানকার বৈশিষ্ট্য কয়টা? 3টা। বাসস্থান সম্পর্কে ধারণা নিতে হবে, হালকা আলোচনা সম্পর্কে, যেমন এটা স্পঞ্জ নামে পরিচিত, পন্সের মতো। এবার আমরা নিডারিয়া পর্ব আলোচনা করব। এই নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি, হাইড্রা। এটা হাইড্রা। এই হাইড্রা নামক প্রাণীটি আমরা দেখি একটু। দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। বাইরের স্তরটি অ্যাক্টোড্রাম, ভেতরেরটি এন্ডোড্রাম নামে পরিচিত। দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে। কাদের দেহ গহ্বরকে? সোজা ভাষায় নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে, কারণ সিলিন্ডার এটা থেকে সিলিন্ড্রন শব্দ এসেছে এখানকার। এটা একাধারে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। অ্যাক্টোড্রামে নিডোপ্লাস্ট বা নিডোসাইট নামে, নিডোপ্লাস্ট পূর্বের বইয়ে ছিল, এবারের বইয়ে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা এবং চলনে সাহায্য করে। হাইড্রা ভালগারিস, অবেলিয়া ইত্যাদি উদাহরণ দেওয়া যেতে পারে। এরপরে পরের পর্ব হচ্ছে আমাদের প্লাটি হেলমেন্থিস। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা, হেলমেন্থিস শব্দের অর্থ কৃমি। চ্যাপ্টা কৃমি বা বলতে পারি ফিতা কৃমি, সেটাও বলতে পারি আমরা চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি বলতে পারি। এরা বহিঃপরজীবী অথবা অন্তঃপরজীবী হিসেবে থাকতে পারে। দেহের বাইরে থাকতে পারে অথবা দেহের ভেতরে থাকতে পারে। বহি হচ্ছে বাইরের, অন্ত হচ্ছে ভেতরের। পরজীবী কারা? যে সকল জীব অন্য জীবের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় পরজীবী। আমরা যেমন জানি উকুন একটা পরজীবী। কৃমি আমাদের পেটের ভিতরে থাকে, এরা পরজীবী, আমাদের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে পরজীবী। যে সকল জীব অন্য জীবের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় পরজীবী। এবার আসি এদের থাকে কোথায়। প্রাণীর, যে কোনো প্রাণী ভেজা স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। যকৃৎ কৃমি হতে পারে, ফিতা কৃমি হতে পারে, এগুলো উদাহরণ। বৈশিষ্ট্য চ্যাপ্টা, উভলিঙ্গ, অর্থাৎ একটি
শরীরের মধ্যে প্রবেশ করলে সেটি বংশ বিস্তারে একাই যথেষ্ট। যেহেতু এর দুটি জনন ছিদ্র আছে, বংশ বিস্তারে একাই যথেষ্ট। এরা বহিঃপরজীবী অথবা অন্তঃপরজীবী আগেই বলা হয়েছিল। দেহের পুরু, পুরু মানে মোটা, পুরু মানে মোটা। কিউটিকল, এটা ত্বকের কথা বলা হয়েছে। কিউটিকল ত্বক দ্বারা আবৃত। দেহ পুরু কিউটিকল বা দেহ মোটা ত্বক দ্বারা আবৃত। চোষক, এর চোষক বলতে একটা সামনের দিকে থাকে, একটা পেছনের দিকে বা আংটা থাকে। দেহে শিকা, বিশেষ বৈশিষ্ট্য, শিকা নামে বিশেষ অঙ্গ থাকে। পরের অংশে যাই, এটা ডিলিট করি। আমাদের এবার আবার তাহলে পেলাম একটা হচ্ছে উভয় লিঙ্গ বৈশিষ্ট্য, চ্যাপ্টা, বহিঃপরজীবী অন্তঃপরজীবী হতে পারে। পুরু, এই পুরুর কথা বলেছিলাম মোটা। আর এখানে কিউটিকল মানে ত্বকের কথা বলেছে। চোষক ও আংটা থাকে। শিখা অঙ্গ থাকে কেবলমাত্র, যেটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ অথবা অনুপস্থিত, অসম্পূর্ণ অবস্থায় থাকবে অথবা অনুপস্থিত। এখানে ফেসিওলা বা ফাসিওলা এবং টেনিয়া, এই দুইটা হচ্ছে এক্সাম্পল। এরপরে নেমাটোডা নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।